দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। গতকালের ভয়াবহ যে যুদ্ধ বিমান বিস্ফোরণ এবং তার পরিপ্রেক্ষিতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের মৃত্যু এবং তার পরিপ্রেক্ষিতে আজকে রাষ্ট্রীয় শোক পালনের মধ্যেও নানান রকম উত্তেজনা এবং একটু আগে প্রধান উপদেষ্টা 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষ করেছেন। সেসব নিয়ে কথা বলবো। আমরা কথা বলতে চাই এই দুর্ঘটনার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে। সেসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদ, স্বাগত আপনাকে। আছেন মুজিবুর রহমান মঞ্জু, তিনি চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি। মঞ্জু ভাই স্বাগত। এবং আছেন ডাক্তার আব্দুল আহাদ, তিনি যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং হেলথ উইংয়ের প্রধান জাতীয় নাগরিক পার্টি। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। জাহিদ ভাই, মানে আমরা গত বছর 5 আগস্ট থেকে যখনই নানান ধরনের সংকটে দেশ পড়ছে তখনই আমরা দেখি একটা তাৎক্ষণিক বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আপনি নিজেও একটি কমিশনে ছিলেন এবং আজকের এই বৈঠকটি দেখে আমরা খানিকটা কনফিউজ, যেটা ঐক্যমত কমিশনের বৈঠক মানে পূর্ব নির্ধারিত, নাকি এটা অকস্মাৎ সমসাময়িক ইস্যু নিয়েও। কারণ ঐক্যমত কমিশনের লোকজনও আছে, আবার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রেস উইং যতটুকু জানিয়েছেন এবং একটু আগে আমরা ইসলামী আন্দোলনের যে দুজন প্রতিনিধি ছিলেন তাদের ব্রিফিং শুনছিলাম, তারাও বলছেন যে মূলত ঐক্য বজায় রাখার জন্য এই বৈঠক। প্রশ্নটা হলো, এরকম বৈঠকেই সমাধান আসবে? মানে সরকার যখন চাপে পড়বে, বিপদে পড়বে, তখন রাজনৈতিক দলগুলোকে ডাকবে এবং তখন ঐক্য হবে এবং বিপদে না পড়লে ঐক্য থাকবে না? ধন্যবাদ। এটাকে এভাবে ইন্টারপ্রেট করাই যায়। তারপর আমি প্রাথমিকভাবে এটাকে সাধুবাদ জানাই, কারণ বিপদে পড়লেও সরকার কখনো কখনো ডাকেনি। এই ধরনের টেন্ডেন্সি আছে, যখন বিপদটা একটু বড় হয়ে যায় তখন সরকার এই ধরনের বৈঠক করার চেষ্টা করে। আর আপনি যেটা বলছেন যে এক ধরনের অস্পষ্টতা আছে, আর ট্রুলি ঐক্যমত্য কমিশনের সাথে যদি আগে বৈঠক থাকে এটা কিন্তু আমরা জানতাম, এটা মিডিয়াতে জানার কথা ছিল। ঐক্যমত্য কমিশনের নির্ধারিত বৈঠক তো সকালে হয়েছে, ওটা হয়েছে, কিন্তু এই যে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশন সহ বসবেন এটা নির্ধারিত ছিল না। কিন্তু আমি ধারণা করি সরকার বা প্রধান উপদেষ্টা ভেবেছেন যে ঐক্যমত্য কমিশনের ওখানেও কিছু যেহেতু সংকট আছে, কিছু আলোচনা হয়তো করে নেবেন, এটার সম্ভাবনা থাকতে পারে। এখন আমরা আসলে প্রথম থেকে একটা কথা বলছিলাম যে এই সরকার যেহেতু সব রাজনৈতিক দলের ঐক্যমতের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, সরকারের উচিত ছিল দলগুলোর সাথে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন্টারঅ্যাক্ট করা। শুধু বিপদে না, যে কোনো মেজর সিদ্ধান্ত, যেমন রিসেন্টলি কিছুদিন মানে 1.5-2 মাসের মধ্যে আমার দুটো ঘটনা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। যেমন ধরুন মিয়ানমারকে করিডোর দেওয়া হবে কি হবে না রাখাইন প্রভিন্সে, কিংবা জাতিসংঘের মানবাধিকার কমিশন, এবং আরেকটা চিটাগং পোর্ট, একটা বিদেশি কোম্পানিকে আমরা ভালো খারাপ আলোচনা পরে। কিন্তু এরকম একটা সরকার এই ধরনের একটা পলিসি ডিসিশনের জন্য তারা চেষ্টা করা উচিত ছিল সব দলকে ডাকা, কথা বলা। আর এমনিতেই রেগুলারলি তাদের সাথে বসলে আসলে আমার কাছে মনে হয় ভালো কিছুই হতো। তো সরকারের দিক থেকে আসলে এটা আমরা দেখিনি, বরং আপনি যেটা বলছেন কিছু সংকট যখন হয়, ভারতের সাথে যখন মেজর ক্রাইসিস হয়েছিল তখন এই ধরনের টেন্ডেন্সি দেখেছি আমরা বসার। এবার কম্বাইন্ডলি বসেছেন, এর আগে উনি প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন তিনি কম্বাইন্ডলি না হলে কয়েক ভাগে বসেছেন, তখন আরও বেশি দলের সাথে বসেছেন। এটা করে সংকট এক ধরনের সামাল দেওয়ার চেষ্টা আছে, প্রশংসা করি। কিন্তু আমি চাই এই ইন্টারাকশন প্রতিটা ক্ষেত্রে ক্রমাগত, মানে ইভেন পলিসি ডিসিশনও না, দেশ কেমন চলছে সবাইকে নিয়ে একটু বসা। একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে জনগণ এবং রাজনৈতিক দলগুলো এটাকে এন্ডোর্স করে। সেই পরিস্থিতি কিন্তু ফাটল ধরছে, সুতরাং সরকারকে এই ব্যাপারে সতর্ক থাকা। আমি আবার আপনার কাছে মঞ্জু ভাই, এই বৈঠকের তাৎপর্য আপনার কাছে কি? ধন্যবাদ মিশু। জাহিদ ভাই, আহাদ আছেন, দর্শকের শুভেচ্ছা। একটা তো খুব মানে বিধ্বস্ত অবস্থায় আমরা আছি, বিশেষ করে যে দুর্ঘটনা ঘটেছে এটার চাপ আমাদের সবার উপরে মানসিক একটা চাপ তৈরি করছে। আজকে দুটো ঘটনা ঘটেছে, দুটোই খুবই সিগনিফিক্যান্ট। একটা হচ্ছে যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এবং প্রেস চিফ, ওনারা কিন্তু উত্তরায় এক ধরনের বিক্ষোভের মুখে পড়েছেন এবং প্রায় 9 ঘন্টা, সম্ভবত 8 বা 9 ঘন্টা ওনারা আটক ছিলেন, সেখানে আবদ্ধ ছিলেন। এরপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে সচিবালয়ে। আমি সচিবালয়ের ওই পাশে আমি ছিলাম, আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম বার্ন ইউনিটে ওখানে খোঁজখবর নেওয়ার জন্য। তো ওখান থেকে ফেরার পথে দেখলাম সচিবালয়ে খুব আনরেস্ট হচ্ছে। পরে খবর নিয়ে যেটা দেখলাম যে আর্মিদের ব্যারিকেড ভেঙেই ছেলেরা সেখানে, এটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। তো আমি যেটা মনে করি আর কি, যে এই পরিস্থিতিতে হয়তো সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলোর সাথে বসা দরকার। আর এই 4টি রাজনৈতিক দল যারা গেছেন এদের মধ্যে কিন্তু গত কয়েকদিন ধরে খুব বিভেদমূলক আচরণ হচ্ছিল, একে অপরকে খুব
উস্কানিমূলক কথাবার্তা, বিভেদমূলক কথাবার্তা, মানে সম্ভবত একই সুরে কয়েকটি দল আর সবাই বিএনপির বিরুদ্ধে, পরস্পরের বিরুদ্ধে, আলাদা আলাদাভাবে একে অপরের সাথেও আছে আর কি সেভাবে। তো এই আবার সমাবেশও করেছেন ওনারা, বড় বড় বিএনপি করেছেন একটা তারুণ্যের সমাবেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা বড় সমাবেশ, জামাত তো একটা বড় সমাবেশ করেছেই, আর এনসিপি সারা দেশে এক ধরনের ভালো মোবিলাইজেশন করছিলেন। তো এই সব মিলিয়ে হয়তো এই মানে বিভেদটা কমানো যায় কিনা, বা একটা ইউনিটে, যেটা ডাক্তার জাহেদ বললেন যে একটা বিপদে পড়লে সবাইকে ডাকার একটা ওনাদের দায়বোধ তৈরি হয়। একটা খারাপ দিক যেটা ওনারা করে ফেলছেন, এবং এটা থেকে ওনারা কীভাবে উদ্ধার পাবেন আমি জানি না, সেটা হচ্ছে যে ঘেরাও করলে দাবি মানার একটা প্রবণতা। যেমন আজকে দেখেন এই যে উত্তরার মাইলস্টোন কলেজের ছাত্রদের যে দাবিটা, 6টা দাবি কিন্তু খুবই যৌক্তিক দাবি, আপনি সেখানে কোনো, এবং দাবিগুলো কিন্তু খুব লম্বা সময়ের জন্য না। যেমন ওরা বলছে ক্ষতিগ্রস্ত ছাত্রদের তালিকা তৈরি করা। আচ্ছা, ক্ষতিগ্রস্ত তো হয়েছে একটা পার্টিকুলার জায়গায়, তাই না? সুতরাং ওখানে ছাত্র আছে, কারা কারা মিসিং, খুব ইজিলি এটা একটা 6 ঘন্টার ক্র্যাশ প্রোগ্রাম নিলেই এটা করে ফেলা সম্ভব। তাহলে এটা করতে বিলম্ব হচ্ছে কেন? এবং এই যে বিমানটার সম্পর্কে যে তদন্ত, এটা কিভাবে হলো, এটাও তদন্ত তো একদিনের মধ্যে তদন্ত করা সম্ভব, তাই না? এটার ফিটনেস ছিল কিনা, ওটার অসুবিধা কী ছিল, এবং যে রুটটা ব্যবহার করা হয়েছে। এখন তো আরও কথা আসছে যে মাইলস্টোন কলেজটা ওখানে লোকেশনটা প্রপারলি ঠিক ছিল কিনা। তো এইগুলো তো সরকার যদি আন্তরিকভাবে চেষ্টা করে 2 দিনের মধ্যে এটা সলভ করা সম্ভব। তো যে কথা দিয়ে শেষ করছি সেটা হচ্ছে যে ঘেরাও করলে দাবি মানা। এই যে সচিব সাহেবকে যে আজকে সরানো হলো, শিক্ষা সচিব, ওনার সম্পর্কে তো অনেক অভিযোগ শুরু থেকেই ছিল, সরালেন না কেন? আজকে যখন করলেন, সচিবালয়ে ঢুকে পড়লো, তখন সরালেন। তাহলে আপনারাই তো এটাকে উৎসাহিত করছেন। জি আহাদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ধরেন ঠিক 1 বছর আগে এই সময়ে, ধরেন আপনারা আমাদের ন্যাশনাল হিরো, 1 বছর পরে যদি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে জনগ্রহণযোগ্যতা বা যে ঐক্যটা ছিল, সেটা আজকে যে জায়গায় আসলো, এবং আজকে ধরেন ঐক্য তৈরি করার জন্য সরকারকে সবাইকে নিয়ে বসতে হয়, এই পরিস্থিতি আসলে খুব ভালো কোনো বার্তা দেয় কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা একটু প্রথম থেকেই দেখতে চাই যে যখন একটা এক্সিস্টিং সংবিধানের অধীনে একটা অভ্যুত্থানের সরকার শপথ নেয়, তখনই তো মূলত ব্লান্ডারটা হয়ে গিয়েছে। আপনি যদি রুটে চিন্তা করেন, 5 তারিখের পরে যখন 8 তারিখে শপথ গ্রহণ করে, তখনই আমরা একটা ডিলেমার মধ্যে ছিলাম। আমরা গভর্নমেন্টকে মানি না, শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছে, আবার এক্সিস্টিং সংবিধানের অধীনে আমরা রাষ্ট্রপতির অধীনে আমরা শপথ গ্রহণ করলাম, সরকার গঠন করলাম। এরপরে যখন পরিবর্তনগুলো করতে চাচ্ছি, তখন তো পরিবর্তনগুলো করতে পারছি না। কারণ কি, এক্সিস্টিং ব্যুরোক্রেট যারা ছিল, যারা পুলিশ বাহিনীতে ছিল, আমি এরকম আপনাকে নাম ধরে ধরে বলতে পারি যে তারা আওয়ামী দোসর ছিল। আওয়ামী শুধু দোসরই না, অনেক পুলিশ অফিসারকে আমি নাম ধরে বলতে পারবো যে তারা ডিরেক্টলি গুলি করেছে রাস্তায়। অনেক ইউনো, এসিল্যান্ড, ডিসি ছিল যারা রাস্তায় গুলি করেছে, ফুটেজ আছে আমার কাছে। তারা কি হয়েছে, হয়তোবা ওই জেলা থেকে পাশের জেলায় বদলি হয়েছে। তো ব্যুরোক্রেসিতে আপনি পরিবর্তন করতে পারেন নাই। তাহলে একটা পুরাপুরি আমলাতন্ত্র, একটা প্রশাসন, পুলিশ, আর্মি, এই যে পুরো ফোর্সকে আপনি এক্সিস্টিং রেখে আপনি এটা ঐক্যের কথা চিন্তা করছেন কিভাবে? একটা সংবিধান যে চুপ্পু প্রেসিডেন্ট ছিল, এই প্রেসিডেন্ট আওয়ামী আমলের বসানো প্রেসিডেন্ট, তাকে বহাল রেখে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, আবার ঐক্য ডাক দিচ্ছেন, সেটা তো হবে না। আপনার যেটা আকাঙ্ক্ষা ছিল দেশের একটা অভ্যুত্থানের সরকার, যেটা অভ্যুত্থানের যে দাবি দেওয়াগুলো ছিল সেটা বাস্তবায়ন করবে, আপনি সেটা করতে পারছেন না। কারণ এই যে আমরা সেটা করতে পারিনি, মানে সবাই মিলে সবাই মিলে করতে পারি না। আজকে যে আমাদের ফাটল, আমাদের দেখেন এই যে 1 বছর হয়ে গিয়েছে, আজকে যে আহতরা হচ্ছে তাদের চিকিৎসার জন্য সবচেয়ে বেশি ফোকাস হওয়া দরকার ছিল। সেটা না হয়ে আমরা আবার ঐক্যের জন্য একসাথে একটা টেবিলে আলোচনা করছি। আমাদের তো ফোকাসটা ওই জায়গায় হওয়া দরকার ছিল। আমি আরেকটু যদি বলতে চাই যে আজকে আমরা অফিসিয়ালি এনসিপির পক্ষ থেকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর এবং স্বাস্থ্য কমিশন বরাবর আমরা একটা ইমার্জেন্সি সেন্টার চালু করার জন্য অফিসিয়াল আমরা একটা লেটার দিয়েছিলাম। আমরা সেটা দেখতে পাই নাই। একটা ইমার্জেন্সি সার্ভিস চালু হবে, সেখানে আমরা দেখেছি যে 1:01টার সময় বিমান ক্রাশ করেছে, আর আমার বার্ন ইনস্টিটিউটে আসতেছে 3টার সময়। এই যে 2 ঘন্টা সময়, এই 2 ঘন্টা একটা কেনুলা পর্যন্ত ওপেন হয় নাই। একটা কেনুলা ওপেন করে যদি একটা ফ্লুইড দেওয়া যেত, তাহলে এই 2 ঘন্টার আমাদের আমি এই বিষয়ে আলোচনা করবো। আমি একটু জাহিদ ভাইয়ের কাছে, জাহিদ ভাই, আমরা যখন এই ঐক্য, নির্বাচন, সংবিধান নিয়ে আলোচনা করছি, তখন অন্তত 6 জন পিতামাতা তার সন্তান যাদের বয়স 3 থেকে 8 পরে তাদেরকে খুঁজে পাননি। একজন মায়ের ইন্টারভিউ শুনছিলাম যে আমার বাচ্চাটা আছে নাকি নাই সে সেটা জানে না। ফলে আমাদের সক্ষমতা আসলে কতখানি, জাহিদ ভাই, যে ঢাকার মতো একটা জায়গায়
এবং সেই মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি থেকে তার কোনো চিকিৎসা আমরা করতে পারিনি যতক্ষণ না তাকে বার্ন ইউনিটে পৌঁছাতে পেরেছি। ফলে আমরা এই বাচ্চাদেরকে খুঁজে পাবো নাকি তারা আমাদের সক্ষমতা কতটুকু আমার মনে হয় রানা প্লাজার পর বোঝা গেছে। জি, মানে রানা প্লাজা ধসের পর আমরা প্রায় একটা ভূমিকম্পের কথা শুনি না, ঢাকায় এক ম্যাসিভ ভূমিকম্প হবে, 40% না 60% বিল্ডিং ধসে যাবে। একটা বিল্ডিং ধসেছিল ঢাকা শহরে, দেশের সর্বশক্তিতে উদ্ধার করতে গিয়ে আমরা কি করতে পেরেছিলাম? 21 দিন লেগেছিল। আমরা সেই দিনকার কথাটা আমার মনে পড়ে। আপনি যেটা বললেন রাইটলি, যে আমাদের ঢাকা শহরের মধ্যেও বিশেষ দু একটা জায়গা ছাড়া আমাদের তেমন কোনো বিশেষায়িত ব্যবস্থা নেই, সত্যিই নেই। এবং বেসিক কতগুলো ক্ষেত্রে এমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট আসলে দেওয়া দরকার, কিন্তু সেগুলো আমরা দিয়ে উঠতে পারি নাই। আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। ডক্টর আহাদ যেটা বললেন যে অনেক ক্ষেত্রে দেরি হয়ে গেছে, তার কিন্তু ইনিশিয়াল কতগুলো ট্রিটমেন্ট আমরা শুরু করে দিতে পারতাম নিয়ার বাই অনেকগুলো হসপিটালে। আমাদের রাষ্ট্রীয় সক্ষমতা বলতে আসলে কিছু এক্সিস্ট করে না। এই যে বার্নের পেশেন্ট বহু পরে এসে, আমি যখন ইন্টার্নশিপ করছি ঢাকা মেডিকেল কলেজে, ডিএমসিতে শুধু একটা বার্ন ইউনিট ছিল তখন, এর বাইরে খুব প্রতিষ্ঠিত ইউনিটটায় প্রচুর পোড়া রোগী সারা দেশ থেকে তাকে ঢাকায় আসতে হতো। এখনো তাই আসে, এখনো আসে। এখন কয়েকটা মেডিকেল কলেজে কিছু ইউনিট তৈরি করা হয়েছে। তো এইরকম মানে সক্ষমতার অভাব তো আমাদের সব দিক থেকে প্রতিটা সেক্টরে আছে, এবং হেলথের ক্ষেত্রে একই। আমার নিশ্চয়ই মনে আছে আমরা করোনার সময় ধরে ধরে আলোচনা করে দেখাতাম যে এই অঞ্চলে আমাদের স্ট্যান্ডার্ডের দেশগুলোতেও কি হচ্ছে, পার হেড তাদের কতগুলো আইসিইউ আছে, তারা কি ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে আর আমরা কি পাচ্ছি। আমরা এই আলাপ দীর্ঘদিন করেছি। হেলথে আমাদের জিডিপির 1%-এর নিচে তো বটে, এখন 0.8%-এর নিচে জিডিপির বরাদ্দ। কিন্তু জাহিদ ভাই, একটা দোতলা বিল্ডিং এবং তার মূলত 2টা শ্রেণী কক্ষ আসলে চরমভাবে ভস্মীভূত হয়েছে। ফলে সেই শ্রেণীর বাচ্চাগুলো কোথায়, সেখানকার অভিভাবক কোথায়, সেটা আমরা 48 ঘন্টায় আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ, সিভিল প্রশাসন, এত উপদেষ্টা মিলে বের করতে পারবো না। ওই মাটাকে তো অন্তত এইটা বলতে হবে যে আপনার বাচ্চাটা পাওয়া যাচ্ছে না মানে সে মৃত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মানে আমি ঠিক জানি না ওখানে যদিও যে ধরনের বার্ন হয়েছে, খুবই ছোট বাচ্চা এরা, এখন এদের এমন বার্ন হয়েছে কিনা যে সেটা এখন পরিস্থিতি খুবই খারাপ জায়গায় চলে গেছে। আপনি হয়তো তার অবশিষ্ট তেমন কিছু খুঁজে পাচ্ছেন, আমি জানি না। কিন্তু এটা আলটিমেটলি এটা একটা মারাত্মক আমাদের ব্যর্থতা। মানে সবচেয়ে সফল, সবচেয়ে প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠান মিলেও পেরে উঠছে না। তো আমরা প্রতিবার যখন সংকট আসে তখন এই পরিস্থিতি রাখে না। একটা জিনিস একটু আবার যোগ করে রাখবো আমি, পুরোটা আমাদের সক্ষমতার অভাবকেও পুরো দায়ী একটা জায়গায় করবো না। যেমন ধরুন বার্ন ইনস্টিটিউটের তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, কি পরিমাণ বার্নের পেশেন্ট আসে, সেটা অনুযায়ী আপনি মোটামুটি একটা ফ্যাসিলিটি ঠিকঠাক করেন। যখন ওভারওয়েলমিংলি এত বার্নের পেশেন্ট যায়, তখন আসলে কিছু সংকট হওয়ারও কথা। কারণ আপনি এটা হয়তো আগামী 10 বছরেও হবে না, 20 বছরেও হবে না। আর আমাদের সক্ষমতা এত নেই যে আমরা এত সারপ্লাস ফ্যাসিলিটি রেখে দেব। সো ওইটাও একটা কারণ আছে এই সিস্টেমটা থেকে। আমি একটু ডাক্তার আহাদ আপনার কাছে আসি, চিকিৎসক বলে। ধরেন কালকে এই বাচ্চাগুলোকে যখন নিয়ে যাওয়া হয় তখন বার্ন ইউনিটে 75টা সিট খালি ছিল। কোনো কারণে যদি রোগীর সংখ্যা তার চেয়ে গুরুতর বেশি হতো তাহলে তো আমরা তাদেরকে বার্ন ইউনিটেও জায়গা দিতে পারতাম না। ফলে বা ধরেন এইখান থেকে কত বড় বড় হাসপাতাল, অ্যাপোলো, ইউনাইটেড, এই রাস্তার পথে কেউ এই বার্ন পেশেন্টগুলোকে চিকিৎসা দিতে পারলো না। আচ্ছা, আমি বেসরকারি খাতের কথাও বলছি। আচ্ছা, আপনার সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। বার্ন ইনস্টিটিউটটা মূলত 1000 বেডের একটা হসপিটাল। হ্যাঁ, কিন্তু কালকে ফাঁকা ছিল। হ্যাঁ, আমাদের এখানে ম্যাক্সিমাম রোগী ক্যাপাসিটি ততটুকুর মধ্যে অ্যাকচুয়ালি আইসিইউ এবং এই বার্নের যে পেশেন্ট, যেটা কিনা ম্যাক্সিমাম এখানে যারা পেশেন্ট ভর্তি হয়েছে তাদের বার্নের পসিবিলিটিস 50%-এর বেশি। তো এইরকম রুগীকে নর্মাল বেডে তো ডিল করা যায় না। এটাকে ডিল করার জন্য যেটুকু ক্যাপাসিটি ছিল, এইরকম বেড ছিল 75। তো আমার মনে হয় যে এটা যদি এক্সিড করতো তাহলে অবশ্যই আমাদের জন্য ম্যানেজ করাটা ডিফিকাল্ট ছিল। আমি একটু আবার আগের টপিকে যাই, যে আমরা বলছিলাম যে ইমার্জেন্সি সেন্টারটা কেন জরুরি। আসলে ইমার্জেন্সি সেন্টার তো ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতেই আছে। এখন একটা এয়ার ক্রাশ করলো, উইদিন মিনিটে আমার ইমার্জেন্সি যদি সার্ভিস থাকে, সেখানে ডক্টর থাকবে, সেখানে ডিফেন্সের লোক থাকবে, ফায়ার সার্ভিস থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে। ওই টিমটা অ্যাট দ্যাট মোমেন্টে ওখানে চলে যাবে। ওইখানে যাওয়ার পরে ডক্টরের কাজ হবে তাকে ফার্স্ট এইড ম্যানেজমেন্টটা দিয়ে হসপিটালে রেফার করা, বাকি কাজ উদ্ধার করা বা অন্যান্য যারা প্রফেশনাল আছে তারা করবে। এই সেন্টারটা আজকেও কেন হচ্ছে না? আমরা অভ্যুত্থানের একটা সরকার দেখছি 1 বছর, এবং এটার প্রস্তাবনা কমিশনেও গিয়েছে, এবং আমরা অফিসিয়ালি এনসিপির পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছি, কিন্তু ইমার্জেন্সি সেন্টারটা হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার এই কারণগুলো খুঁজতে হবে। কারণ কি, ওই যে আমরা চিন্তা করি যে একটা প্রস্তাবনা দিয়েছি, সেই প্রস্তাবনাটা পাস হবে, কে করবে, দায়িত্ব নিয়ে কেউ করবে। বাট আমি যখন কথা বলছি, এখানেও তো একটা ক্রাশ হতে পারে, আমরাও তো এটা ফেস করতে পারি। যারা করছে না তাদের কি চিন্তাটা নাই কিনা যে আসলে এই সেন্টারটা কেন হচ্ছে?
এই সমন্বয়টা করার দায়িত্ব মূলত কার ছিল? স্বাস্থ্য মন্ত্রণালয়ের? অবশ্যই এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়। স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? এবং স্বাস্থ্য উপদেষ্টা তো আজকে এসেছিলেন, আজকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা তো শুধু একজন না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় তো অনেকগুলো টিমের সমন্বয়ে কাজ করে, পুরোটা টিম তো রেসপন্সিবল। উনি তো টিম লিডার, ওনার পারফরম্যান্সকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? অ্যাকচুয়ালি উনি ওনার লেভেল থেকে কাজ করছেন, আমরা প্রস্তাবনা দিয়েছি। এখন প্রস্তাবনার প্রেক্ষিতে যে এক্সিকিউশনটার দায়িত্ব, যারা রুট লেভেলে ইনিশিয়ালি ডেস্ক অফিসার হিসেবে কাজ করে, তাদের থেকেও তো এক্সিকিউশন হইতে হবে অ্যাকচুয়ালি। তো ওনারাই ইনস্ট্রাকশন দিবে। আমরা যেটা শুধু এইটা না, আরও এরকম অনেকগুলো বার্নিং ইস্যু আছে। আমি যদি বলি সুপার স্পেশাল হসপিটাল, যেটা কিনা কারেন্ট বিল 50 লাখ টাকা প্রতি মাসে দিতে হয়, হসপিটালের এখানে ইনস্ট্রুমেন্টগুলো জং ধরে মরিচা পড়ছে, পানি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ভাইস চ্যান্সেলরের কাছে 15 দিন আগে একটা স্মারকলিপি দিয়েছি, এটা নিয়ে মিডিয়া পাড়ায় তোলপাড়। কেন এনসিপি হেলথ উইংয়ের পক্ষ থেকে এখানে নিয়োগের জন্য লোকের জন্য এখানে এসছে? তাদের মনে নিশ্চয়ই কোনো বাণিজ্যের উদ্দেশ্য আছে। কিন্তু আপনি তো একবারও বলছেন না যে এখানে জনবলের অভাবে হাসপাতালটা পড়ে আছে। আজকে যখন বার্নের রুগীকে ডাক্তার আপনার সিঙ্গাপুর থেকে আনতে হচ্ছে, জাপান থেকে আনতে হচ্ছে, আপনার তো একটা সুপার স্পেশাল হসপিটাল আছে, সেখানে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বার্নের যারা প্রফেসর আছে তাদের সমন্বয়ে একটা টিম থাকা দরকার। এবং এখানে একদম অনেস্টির সাথে ইন্টিগ্রেটের সাথে আপনাকে লোক নিয়োগ করা দরকার, কারণ আপনি ন্যাশনাল ইস্যু, আপনি নিজেও বার্নের পেশেন্ট হতে পারেন। তাহলে এরকম কি কোনো বডি নাই যে কিনা এই সুপার স্পেশাল হসপিটাল সম্পর্কে মানে ওয়াকিবল থাকবে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ ডক্টররা এখানে অ্যাপয়েন্ট থাকবে এবং খুবই একমত ডাক্তার আহাদ। আপনি শুধু আমাকে একটু ছোট করে বলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টা এদের 1 বছরের কাছে আপনি কত নম্বর দিবেন 10-এ আপনারা? এটা তো আসলে মানে খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট আমি বলবো যে অনেকগুলো কাজ হচ্ছে এখানে। স্বাস্থ্য সংস্কার কমিশনে আমরা এনসিপির পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাবনা দিয়েছি, তাদের মধ্যে থেকে আমাদের প্রমোশনের ডক্টরদের প্রমোশন। আপনি আপনাদের কাজের কথা বলছেন, বুঝতে পেরেছি আপনি এই প্রশ্নের উত্তর দিবেন না। মঞ্জু ভাই, এই যে ক্রাইসিস, সেটা মূলত কালকে এটা হচ্ছে শিক্ষা উপদেষ্টা, একটি শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে যারা আহত সেটি স্বাস্থ্য উপদেষ্টা। কালকে আমরা সব উপদেষ্টাদেরকে ভিজিবল দেখেছি, স্বাস্থ্য উপদেষ্টা শেষের দিকে বোধহয় বার্ন ইনস্টিটিউটে গেছেন, যিনি আসলে এটার ফোকাল পয়েন্ট হওয়ার কথা। এটা অবশ্যই আমাদের একটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমরা প্রথমবারের মতো একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছি। আমাদের বিমান বাহিনীর একজন মেধাবী পাইলট, তার মৃত্যু হয়েছে, নিরাপত্তা উপদেষ্টাকে দেখি নাই। তারা কোথায় আসলে? হ্যাঁ, বা তাদের কার্যক্রম নিয়ে আপনাদের কোনো প্রশ্নগুলো তোলার তো যথেষ্ট মানে গ্রাউন্ড আছে, তোলার যথেষ্ট ভ্যালিড কোশ্চেন আছে। এটা কিন্তু আমরা বারবার বলেছি যে আজকে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আমি বলেছি যে এটা সরকারের, এমনি তো আমরা এই সরকারকে বলছি তাদের যথেষ্ট ঘাটতি আছে অভিজ্ঞতার, এবং অভিজ্ঞতার ঘাটতি পূরণের জন্য তাদের আন্তরিক কোনো প্রয়াসও নাই। ফলে দেখেন এখানে অসুবিধাটা কোথায় হয়েছে। আপনি তো বলেছেন যে বার্ন ইউনিট বলে যে জায়গার বার্ন হসপিটাল যেটা আছে, এর বাইরেও কিন্তু সব মেডিকেল কলেজগুলোতে আলাদা বার্ন ইউনিট আছে। বড় মেডিকেল কলেজগুলোতে আছে, অবশ্যই আছে। তারপরে ধরেন আমাদের যে বড় বড় প্রাইভেট হসপিটালগুলো আছে, তারপরে সিএমএইচ আছে, সেখানেও ট্রিটমেন্টের কিন্তু অনেক সুযোগ আছে সবাইকে দেওয়ার। এখন এসে আমরা বলছি যে সব জায়গায় দেওয়া যাবে, কিন্তু কালকে অসুবিধাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেখানে কমিউনিকেশনের জন্য অনেক অসুবিধা হয়েছে। হসপিটালে মুভমেন্ট অসুবিধা হয়েছে, মানুষ গিয়েছে প্রচুর, তারপরে বিভিন্ন যে ইউটিউবাররা গিয়ে ভিড় করেছেন, পলিটিক্যাল পার্টির নেতারা ভিড় করে, এগুলো নিয়ে যথেষ্ট সমালোচনা আমাদের চোখে পড়েছে। আপনি যে স্পেসিফিক্যালি বলেছেন নিরাপত্তা উপদেষ্টার বিষয়টা, আমি ওনাকে দেখিনি, ওনাদের বক্তব্য আসা দরকার। কারণ একটা ক্ষেত্রে ওনার সম্পৃক্ততা আছে, সেটা হচ্ছে সবাই প্রশ্ন করেছে যে প্লেনটা, প্রথম কথা হচ্ছে এটার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন আছে যে F7BGI যেই ফ্লাইটটা, এই ফ্লাইটটা চাইনিজ একটা ফ্লাইট, যেটাকে আপনার 2023 সালেই চায়নারা এটাকে 2013 না সরি 13 সালে চাইনিজরা এটাকে অবসলিট করে দিয়েছে, যে তারা এটা আর ইউজ করছে না। তাহলে আমরা এটাকে আমাদের সেকেন্ড হাইস্ট আমাদের যুদ্ধ বিমানের ক্ষেত্রে এটাকে রেখেছি কেন? এটা আমাদেরকে একটা টেকনিক্যাল আনসার দিলে তো কোনো অসুবিধা নাই, আমাদের একটু বুঝিয়ে বললে অসুবিধা। কিন্তু প্রশ্নটা তো হয়েছে, ছাত্ররা কেন উত্তেজিত হয়েছে, এই প্রশ্নগুলো তো ভেসে বেড়াচ্ছে, কিন্তু উত্তর দেওয়ার কেউ নাই। আজকে বিমান বাহিনী প্রধান দিয়েছেন, ঠিক আছে, সেটাই আমি বলছি যে এই কথাগুলো, যেমন প্রশ্নটা আসছে যে স্বাস্থ্য উপদেষ্টার একটা অসুবিধা আমরা দেখি, উনি একটু নিজেকে ফোকাস করতে চান কম। ওনার সাথে আমার একবার দেখা হয়েছিল, আমি ওনাকে বলেছিলাম আচ্ছা একটু প্রচার বিমুখ থাকতে চান, উনি একটু প্রচার বিমুখ, উনি কিন্তু কাজ করেন। ওনাকে আমি বলেছি, আমি ওনার মন্ত্রণালয়ে গিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করছিলাম। তো ক্ষোভ প্রকাশের প্রেক্ষিতে আমি দেখলাম যে যেগুলো আমি জানতে চেয়েছি অনেকগুলোর উত্তর পেয়েছি, খুব বেটার উত্তর পেয়েছি। তো পাওয়ার পরে আমি ওনাকে বললাম যে আপা, এই যে আপনারা এত কাজ করছেন, সে কাজগুলো তো মানুষ জানে না, যেমন আমি নিজেও জানতাম না, আমি এসে জেনেছি। উনি বলেছে এটা তো আপনাদের দায়িত্ব, আপনারা এসে জেনে যাবেন। তো আমি বললাম যে আপনার একটা পিআর ডিপার্টমেন্ট আছে, পিআরও থাকে না প্রত্যেক মিনিস্টারের, তাহলে উনার কি কাজ? তো উনার আসলে হয়েছে কি, ওনারা তো এক ধরনের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন পরিচালনা করে এসেছেন,
গভর্নমেন্ট অর্গানাইজেশন যে একটা দায়বদ্ধতা আছে, মানে আপনি ওনার পারফরমেন্সে সন্তুষ্ট না? আমি ওনার মন্ত্রণালয়ের পারফরমেন্সে সন্তুষ্ট, কিন্তু এই জায়গাগুলো দেখেন, আপনি ওনাকে কখনো ব্রিফ করতে দেখেছেন? পারফরমেন্সে সন্তুষ্ট না, আমি ওনার মন্ত্রণালয়ের পারফরমেন্সে সন্তুষ্ট, কিন্তু এই জায়গাগুলো দেখেন, আপনি ওনাকে কখনো ব্রিফ করতে দেখেন? এখন পর্যন্ত আমরা আজকে দেখেছেন, কিন্তু সিঙ্গাপুর থেকে ডাক্তার আনবেন, রেগুলার যে সমস্ত ব্রিফিং করার, মানে হেলথ মিনিস্ট্রি এত বিরাট, হেলথ মিনিস্ট্রি কিন্তু অনেক বড় মিনিস্ট্রি, কিন্তু উনি কখনো কোনো কিছু ব্রিফ করতে, কোনো কিছু মানুষকে জানানোর ক্ষেত্রে ওনার এই সীমাবদ্ধতা রয়েছে। আমি আজকে যেহেতু আপনি কথা তুলেছেন, আমি অনুরোধ করবো এটা করতে। আরেকটা কথা আপনি বলেছেন সক্ষমতার ব্যাপারে, দেখেন ডাক্তার জাহিদ কিন্তু রানা প্লাজার কথা বলেছে। 85-এ একটা দুর্ঘটনা ঘটেছিল, যেটা আমরা তখন হয়তো আরও ছোট, হয়তো আপনার অনেকে, আমরা তখন মাত্র স্কুল, মানে এসএসসি পরীক্ষার ক্লাস 10-এ পড়ি এরকম। জগন্নাথ হলে একটা ট্র্যাজেডি হয়েছিল, এবং একদম টিভি রুম ধসে পড়ে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, 29 অক্টোবর বা এই টাইপের ঘটনা। সেখানে কিন্তু 39 জন মারা গেছে, 300 জন সেখানে সিরিয়াস সিভিয়ারলি উইন্ডেড হয়েছে। সক্ষমতা তো তখনও আমরা দেখি নাই আমাদের রাষ্ট্রের। প্রশ্ন হচ্ছে, ওই ঘটনার পর জানা গেছে যে জগন্নাথ হলটা, ওই বিল্ডিংটা, এটা ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে অনেক আগে, এটা ব্রিটিশ আমলের বিল্ডিং। এখন দেখেন, আমাদের এখানে যখন একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, তখন আমরা জানি যে ড্রাইভারের লাইসেন্স নাই বা বাসের ফিটনেস নাই। যখন আমাদের এখানে একটা প্লেন ধসে পড়েছে, তখন আমাদের কাছে প্রশ্ন আসছে যে চাইনিজ প্লেন, এটা 2013 সালে অবসলিট হয়েছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো। ইভেন প্রশ্ন আসছে যে ওই স্কুলের ক্যাম্পাসটা, সেটা অ্যাকচুয়ালি ফ্লাই জোনের মধ্যে পড়েছে কিনা, এই ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনা ঘটলেই আমরা শুধু জানি রানা প্লাজার বিল্ডিং এর, এছাড়া জানা হয় না। এটা আর কত? জাহিদ ভাই, মৃতের সংখ্যা নিয়ে মাইলস্টোনের শিক্ষার্থীদের ভয়াবহ রকমের আপত্তি আছে। যে সংখ্যা সরকার, আইএসপিআর বা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 31 জন, তারা দাবি করছে এটা 150-200 হতে পারে। একটা স্কুলের মৃতের সংখ্যা বের করা কি খুব কঠিন? এবং এটা নিয়ে আমাদের সরকারের লুকোচুরি করারই বা কতখানি সুযোগ আসলে আসে? মৃতের সংখ্যা নিয়ে আসলে কত, সেটি কিভাবে আমরা বুঝবো? সেই পলিসি নিশ্চয়ই আছে, সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে। একটা জাহিদ, মৃতের সংখ্যা নিয়ে মাইলস্টোনের শিক্ষার্থীদের গুরুতর আপত্তি। তাদের অভিযোগ হচ্ছে অনেক সংখ্যা সরকার বা প্রশাসন কমিয়ে বলছে, এবং এটি যেহেতু গণমাধ্যম প্রচার করছে সেটি নিয়ে অভিযোগ আছে। কিন্তু প্রকৃত সংখ্যা কিভাবে আসলে জানা সম্ভব? কেন কলেজ কর্তৃপক্ষ, সরকার এটি নিয়ে তাদের ব্যাখ্যাটি দিচ্ছে না? এটি বিভ্রান্তি তৈরি করছে কিনা? মানে প্রকৃত সংখ্যা এটা না, এটা ছাত্রদের কেন মনে হচ্ছে, সেটা একটা প্রশ্ন আগে আমাদের জবাব দেওয়া দরকার। আমি গতকাল এই ঘটনার পর থেকে প্রচুর গুজব দেখতে পেয়েছি যে মৃতের সংখ্যা আরও অনেক বেশি, এটা লুকানোর চেষ্টা করা হচ্ছে। মানে ওখানে যারা স্টুডেন্টস আছেন, আমরা একটু চিন্তা করি, মানে তাদের ইমোশনাল অবস্থা, তাদের বয়স, ওই বয়সে তারা যেভাবে এজিটেটেড থাকতে পারেন, তারা এই তথ্যগুলো দেখছেন। অথচ আমি এমনি আগে বলি, তারপর সরকার কি করতে পারে সেই জায়গায় আসছি। কখনো কখনো এটা হয়েছে, গার্মেন্টে যখন অগ্নিকাণ্ড হয়েছে বা এই ধরনের দুর্ঘটনা হয়েছে, এই আওয়াজটা তোলা হয়েছে যে এটা লুকানো হচ্ছে, কারণ এটা লুকানোর এক ধরনের চর্চা বা চেষ্টা তখনকার সরকারগুলোর মধ্যে থাকতো। এবং গার্মেন্টে যারা চাকরি করেন, তারা এটা যদি লুকানো হয়, তার কোনো অল্টারনেটিভ জায়গা নেই যেটায় তিনি অ্যাপিল করতে পারেন, বলতে পারেন যে না, আমি আমার কাউকে স্বজনকে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে স্কুলটায় এই ঘটনা ঘটলো, এটা যথেষ্ট সক্ষম সামর্থ্যবান পরিবারের সন্তানরা পড়েন। আপনি চিন্তা করে দেখুন তো, সংখ্যাটা অনেক বেশি। তার মানে অনেক বাবা মা তাদের সন্তানকে পাননি। আপনি 6 জনের কথা বললেন, সেটা কিন্তু রেকর্ডেড। এনাদের ভাষ্য মতো আরও অনেকের পাওয়া যায় নাই, তাই তো? যদি লুকিয়ে থাকে, সরকার সেই ডেড বডি লুকিয়ে ফেলেছে, যে মানুষ বা তাদের সন্তানদেরকে পাচ্ছেন না, এরা প্রত্যেকেই সমাজের যথেষ্ট গুরুত্বপূর্ণ মানুষ। তাদের সেই অ্যাক্সেস আছে, সোশ্যাল মিডিয়া আছে, মেইন মিডিয়াতেও প্রচুর অ্যাক্সেস করার সুযোগ তাদের আছে। তারা কি করতেন না? খুব সহজে সোশ্যাল মিডিয়াতে এখন একদম একটা কমন জায়গা, যিনি নিজে বলতেন, কারো গুজব না যে অনেকে লুকিয়েছে। সেজন্য আমি মনে করি এই জিনিসগুলোই আসলে সরকারের দিক থেকে জানানো দরকার। আর একটা ব্যাপারটা তো খুব সিম্পল, মানে এই যে এই ঘটনা যখন ঘটলো, তখন কারা কারা ছিল, ক্লাস যে ক্লাসে এই ঘটনা ঘটেছে সেখানে কারা কারা প্রেজেন্ট ছিল, এই জিনিসগুলো এনশিওর করা। গতকাল রাতে 3টার দিকে নাকি একটি অ্যাম্বুলেন্স এসেছিল হোস্টেলের শিক্ষার্থীদের দাবি, আমাদের রিপোর্টারদের সঙ্গেও তারা কথা বলেছে। তখন একটা অ্যাম্বুলেন্স চলে গেছে, ফলে তাদের ধারণা অনেকে যদি ভস্মীভূত হয়ে যায়, অথবা এই বিষয়গুলো শিক্ষার্থীদের নিয়ে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে তাদের
রাগ, অভিমান, ক্ষোভ সেটাকে প্রশমনেরও তো একটা ব্যবস্থা, কাউন্সেলিং এরও তো খুব জরুরি। তাদের যে বয়স একদম না, আমাদের সংকটটা ওই জায়গায় হয়েছে, তাদের যে বয়স, তারা যে বিভৎসতা দেখলো, মানে এটা তো বর্ণনাতীত ব্যাপার। মানে বার্নের পেশেন্ট আমরা ডাক্তার হওয়ার কারণে দেখেছি, মানে এই দৃশ্যগুলো তো নেওয়া যায় না। ওখান থেকে মানুষ বেরোচ্ছেন, যারা বেঁচে আছেন, কাউকে কাউকে হাঁটতে দেখা গেছে, মানে এগুলো ওই যে PTSD বলে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে থাকবে অনেকে। সো এই সময় আসলে এদের সাথে বসা, তাদেরকে বোঝানো, তাদেরকে কাউন্সেলিং করা, সেগুলো খুব খুব জরুরি ছিল, কিন্তু সেই কাজগুলো হয়নি। এবং সেই কারণে যেটা হয়েছে, তথ্য যখন আপনি যথেষ্ট ভালো ভালো কনভে করতে পারবেন না, তখন গুজবই সেই জায়গাটা পেয়ে যাবে। যেহেতু আপনি বলছেন যে অনেক ডেড বডি স্বীকার করা হয়নি, তো তাহলে অ্যাম্বুলেন্স কেন এসছে? অ্যাম্বুলেন্স ওগুলো নিয়ে যাওয়ার জন্য এসছে। খুব কমন অঙ্ক। এই ঘটনাগুলোই ঘটেছে এবং একেবারে কমিউনিকেশন ফেলিওর। এই যে আপনি সক্ষমতার অভাবের কথা বলছেন, শুধু রেস্কিউ সক্ষমতার অভাব না, আমাদের কমিউনিকেশন সক্ষমতার অভাব থেকে শুরু করে ক্রাইসিস ম্যানেজমেন্টের কোনো জায়গায় আমরা ঠিক করতে পারি। মঞ্জু ভাই, ধরেন আরেকটা বড় কারণ সম্ভবত শিক্ষার্থীদের এরকম অবিশ্বাস বা সন্দেহের, যে আমার অনেক গণমাধ্যম কর্মী কালকে লিখেছেন যে অনেক বড় বড় দুর্ঘটনা তারা কাভার করছেন, কিন্তু কালকে প্রশাসনের যে ব্যবহার ছিল, বিশেষ করে গণমাধ্যমকে একটা ধাক্কা দেওয়ার, সরিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল, সেটাই বা এই সরকারকে কেন করতে হলো বা প্রশাসনকে কেন করতে হলো? তার ফলে এ ধরনের গুজব বেশি জন্ম নিচ্ছে কিনা বা অবিশ্বাসটা তৈরি হচ্ছে? এটা সত্য কথা। আমি যেটা ডাক্তার জাহিদের সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে মানে এই সন্দেহটা শুরু হয়েছে কিন্তু প্রথম যখন হেলিকপ্টার এসেছে, যখন পাইলটকে রেস্কিউ করতে গিয়েছে, তখন আমি আমাদের দলের ভাইস চেয়ারম্যান, উনিও একজন ডাক্তার, প্রফেসর, উনি সিনিয়র মানুষ, উনি আমাকে যেটা বললেন যে ওখান থেকে একসাথে এই যে ভস্মীভূত জিনিসগুলোকে একসাথে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে যখন তারা ছবি তুলতে গিয়েছিল, ছাত্ররা যখন ওখানে ঢুকতে চেয়েছিল বা দেখতে চেয়েছিল, যে ঘটনাটা যেটা হয়েছে, সিনিয়র স্টুডেন্টরা দৌড়ে গিয়েছে হেল্প করার জন্য, উদ্ধার করার জন্য। তো এটাতে আমাদের একটা প্রবণতা থাকে, হ্যাঁ, উদ্ধার করতে যখন গিয়েছে ওদের তো ইন্টেনশন ভালো, বাট ওটা তো রিস্কি, ওটা তো একটা স্পেশালাইজড রিকভারি সিস্টেম থাকতে হবে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা সেখানে তাদের বাধা দিয়েছে। এখানে একটা ভুল বুঝাবুঝি, হয়তো আপনি আমাকে বাঁচানোর জন্য বাধা দিচ্ছেন, আর আমি হয়তো বলছি যে আপনি আমাকে কাজ করতে দিচ্ছেন না, আপনি এখানে একটা ব্যাড ইন্টেনশন এখানে কাজ করেছে। আর আমাদের সোসাইটিতে তো কনস্পিরেসি থিওরি সিরিয়াসলি কাজ করে। এখানে একটা সন্দেহ তৈরি হয়েছে যে এখান থেকে অনেকগুলো ডেড বডিকে বা এখান থেকে যা নেওয়া হয়েছে এগুলোকে আর ডিসক্লোজ করা হয় না। এটা একটা প্রথম সমস্যা। দ্বিতীয় হচ্ছে সেখানে সাংবাদিক এবং ওই যে আগ্রহী লোকদেরকে একটা লাঠিপেটা করা হয়েছে, এক ধরনের আচরণগত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এর বাইরে আপনি যেগুলো পরে ডাক্তার জাহেদ সাহেব আপনারা বললেন, এই সব কিছু মিলে কিন্তু এই সন্দেহের ডালপালাটা উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে অতীতে অনেক গুজব ছড়িয়েছে, অনেক সন্দেহ তৈরি হয়েছে, অনেক মানুষ কিছু হলেই এই ধরনের কথা আসে, ঠিক আছে, কিন্তু আপনি যে এই কাজটা করতে পারতেন, ইভেন আমি মনে করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করা দরকার। কতজন ছাত্র ছিল সেখানে, কতজন অভিভাবক ছিল, আমরা কয়টা ডেড বডি পেলাম, কয়টা ডেড বডির এখনো আমরা শনাক্ত করতে পারি নাই, পাবলিকলি অ্যানাউন্স করা দরকার যে আপনাদের কারো কোনো মিসিং আছে কিনা, কোনো স্টুডেন্টরা কেউ মিসিং ইনফরমেশন আছে, নাম, রোল নাম্বার, শ্রেণী দিয়ে দেন। এই জিনিসগুলো যদি এভাবে করা যায় তাহলে গুজবগুলোকে ঠেকানো যায়। 2 নম্বর হচ্ছে এই যে পলিটিক্যাল পার্টিগুলোকে ইনভলভ করা, সোশ্যাল জিনিসগুলোকে ইনভলভ করা, সবাইকে ডেকে বলা যে ভাই দেখেন, যদি কোনো ধরনের গোপনীয়তা বা কোনো ধরনের করা হয় অবশ্যই এটা সিরিয়াসলি তদন্ত করা হবে। এই ধরনের বোল্ডনেসের যথেষ্ট কনফিডেন্সে নেওয়া বাচ্চাদেরকে। জি ডাক্তার আহাদ, ধরেন এই মৃতের সংখ্যা, কালকের উদ্ধার কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থা সবকিছু নিয়ে যার তো আসলে স্বজন, যার বন্ধু, যার শিশু মারা গেছে, তার তো আসলে পুরো দুনিয়াটা চলে গেছে। আমরা হয়তো সংখ্যা নিয়ে কথা বলছি, এবং আজকে প্রফেসর আসিফ নজরুল এবং প্রফেসর আবরার, সিআর আবরার, 2 জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে 3 জন ছিলেন প্রেসিডেন্ট, তাদেরকে প্রায় 9 ঘন্টা শিক্ষার্থীরা অবরোধ করে রাখলো। অবরোধ করে রাখার একটা বার্তা হচ্ছে তাদের অসন্তোষ আছে। ফলে সেই বার্তাটা কি সরকার গ্রহণ করতে পারলো, বা বার্তাটা আসলে কি তারা বুঝতে পারলো? আসলে আমরা ওই যে মঞ্জু ভাই একটু আগে বলছিলেন যে আমরা আসলে আন্দোলন হলে তারপরে মনে হয় টেবিলে ডিসকাশনের কথা বলি আর কি। তো আজকে যে আমাদের উপদেষ্টা মহোদয়রা ওখানে গেলেন, একটা সিচুয়েশন তৈরি হলো। এই সিচুয়েশনটা আসলে কেন তৈরি হয়েছে আপনাকে এটা দেখতে হবে। শিক্ষার্থীরা তো মাইলস্টোন কলেজেরও পরীক্ষার্থী শিক্ষার্থী ছিল, তাহলে আপনি কেন রাত 3টা বাজে আপনাকে ঘোষণা দিতে হচ্ছে ইন্টার পরীক্ষা বন্ধ?
তাহলে এটা কি যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় মনে হয়েছে? আমাদের কাছে মনে হয়েছে যে এটা সরকার আরও বেশি দায়িত্বশীলতার জায়গা থেকে করা দরকার ছিল এবং প্রথমেই শিক্ষার্থীদের আস্থায় আনা দরকার ছিল যে না, আপনাদের জন্য ইন্টার পরীক্ষা পিছানো হবে, একদিন ইন্টার পরীক্ষা পিছালে তো আহামরি কিছু ক্ষতি হবে না, যেখানে পুরো নেশন একটা ট্রমার মধ্যে আছে। আমরা সার্জন, আমার নিজেরও রাতের বেলা নাইটমেয়ার হচ্ছে মনে হয়, তাহলে যারা শিক্ষার্থী ওখানে ছিল, পাশে ক্লাস করছিল, তারা কিভাবে আছে? আমার মনে হয় টোটাল টিমটাকে একটা কাউন্সিলিংয়ের বিষয়ে আওতায় আনতে হবে। আমার মনে হয় যদি এটা করতে পারতো গভর্নমেন্ট, এবং ডেটা নিয়ে যে ঝামেলাটা হচ্ছে প্রথম থেকেই, এটা রিয়েল টাইম ডেটা থাকবে এবং স্ক্রলিং হবে, প্রত্যেকটা নিউজ মিডিয়াতে স্ক্রলিং হবে যে এতজন মারা গেছে, এতজন নিখোঁজ আছে, এবং যারা নিখোঁজ একটা নাম্বার থাকবে, ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোকাল পার্সন থাকবে যে কিনা এটা 24 আওয়ার মনিটরিং করবে। এইরকম যদি করতে পারতো তাহলে আজকে যে উপদেষ্টা মহোদয়রা গিয়ে অবরোধ থাকতে হইলো ওটা আর থাকতো না। আর আমাদের মনে হয় যে ইমার্জেন্সি সার্ভিসটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা চালু করতে না পারি, তাহলে শুধু আজকে রানা প্লাজা আমরা দেখছি, তারপরে আমরা জুলাই আগস্টের আন্দোলন দেখছি, আজকে এয়ারক্রাফট ইনজুরি দেখছি, এরকম আরও অনেক ইনসিডেন্ট আসবে। আর আমরা একটা ইভেন্ট হওয়ার পরে সেটা কেন আমরা সেটা আগে থেকে কেন প্রিকশন নিব না? এবং এই কনসার্ন পারসন কারা এখানে? আর বিমান বাহিনী কেন অফিসিয়ালি এটাকে এখনো ব্ল্যাক বক্স দেখে ব্রিফ করছে না? এই এয়ারক্রাফটে কোনো ব্ল্যাক বক্স থাকে না, মানে আপনার এটা যুদ্ধ বিমান, তারপরে তো বিমান বাহিনীর পক্ষ থেকে একটা অফিসিয়ালি ব্রিফিং থাকতে হবে যে কেন বিমান বাহিনী প্রধান করেছে, এবং আমাদের দেখতে হবে যে এই যে প্রশিক্ষণরত বিমান যেটা আছে সেটা কেন একটা জনবহুল এরিয়ার মধ্যে এখানে উড্ডয়ন করা হলো, এটার জন্য তো আরো অনেক জায়গা ছিল। এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করা দরকার। জনমনে তো অসন্তোষ এখান থেকে তৈরি হয়েছে। জাহিদ ভাই, আমরা আজকে সচিবালয়ের পরিস্থিতি দেখলাম, একদিকে যখন এই শোক, সেখানে সচিবালয়ে একদম অসংখ্য শিক্ষার্থী, 5টা গেট সব ভেঙে সশস্ত্র বাহিনী সেখানে ছিল, তারা প্রতিহত করতে পারেনি, ঢুকে পড়েছে। সচিবালয় এরকম অরক্ষিত 5 আগস্টের আগে আমরা দেখে নাই, এমনকি গেল জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখে নাই। ফলে পুলিশকে স্বভাবতই আবারও সেই মারমুখী ভূমিকায় যেতে হচ্ছে। ফলে একটা অস্থিরতার দিকে আবার কি আমরা যাচ্ছি? নিশ্চয়ই যাচ্ছি। আমি এমার্জেন্সি ম্যানেজমেন্টে একটা ঘটনা মনে পড়লো। দেখবেন দীর্ঘদিন আমরা এই আলাপ করেছি আমাদের মেজর হাইওয়েগুলোর পাশে কতগুলো ট্রমা সেন্টার করার জন্য। মানে অ্যাক্সিডেন্টে বহু পেশেন্ট মারা যায় শুধু ব্লিডিংয়ে, ওর হয়তো ইনজুরি খুব মেজর না, একটা হসপিটালে থাকলে আপনি তাকে যদি নিয়ে এবং তাকে ব্লাড দিলে সেই পেশেন্ট বেঁচে যেত, এরপর আপনি তাকে নিতে নিতে তার এমন প্রফিউজ ব্লিডিং হয়ে সে মারা যায়। আজ পর্যন্ত কি হয়েছে? হয়নি। সো আমরা আসলে কিছুই করছি না, আমরা কোনো রকমে মানে আল্লাহ এই দেশটা জাতিটাকে বাঁচায় রাখছে বলে বেঁচে আছে, মানে এছাড়া আসলে এটা বেঁচে থাকার কোনো পরিস্থিতি না। আজকে সচিবালয়ে যেটা হলো, আমার কাছে একটা কনস্পিরেসিরও গন্ধ আমি পাই বলে আমি বলছি। কেন কনস্পিরেসিটা সেটাও আসবো। একজন সচিব পরীক্ষা পেছানো হলো না, তার জন্য দায়ী সচিব। আচ্ছা, এই তথ্যটা আমরা ঠিক কিভাবে নিশ্চিত হতে পারলাম? আমি গতকাল যখন প্রথম ফেসবুকে দেখছি, আমার মধ্যে প্রথম যে প্রশ্নটা আসলো যে শিক্ষা উপদেষ্টা রাজি হয়েছেন, সচিবের কারণে এটা হতে পারেনি। ক্যাম্পেইনগুলো খেয়াল করুন। এখন আমরা এক ধরনের আবার একটা মানে ম্যাস হিস্টেরিয়াতে ভোগা শুরু করেছি মনে হয়। মানে এটা ইভেন যদি সচিবের জন্য না হয়ে থাকে, সেই শিক্ষা উপদেষ্টাকে তো আমরা প্রশ্ন করব যে আপনার সচিব মানে না, আপনি সঠিক মনে করলে সেটা হতে পারে না। সেজন্য কিন্তু শিক্ষা উপদেষ্টার উপরে চড়া হয়েছে আজকে ছাত্ররা, ওই কারণেই এটা একটা কারণ। কিন্তু শিক্ষা উপদেষ্টার উপরে ওভাররাইড করে সচিব এটা করে দিয়েছেন। এই সচিবকে নিয়ে অভিযোগ ছিল, সমস্যা ছিল, সেটা ঠিক আছে। শুধু সেটা না, আমরা তো দীর্ঘদিন থেকে বলেছি শেখ হাসিনার সময়কার কোনো সিনিয়র অফিসার তার পারপাস সার্ভ না করে, তার মতো করে পারপাস সার্ভ না করে ওই পজিশনগুলো যায় নাই। আমরা অনেকবার বলেছি যে এদেরকে সরানো উচিত, খুব দ্রুত সরানো উচিত। এখানে একটু যোগ করব, আজ যেটা বলছেন যে আমাদের ওই গণঅভ্যুত্থানের সরকার মানে ওই বিপ্লবী সরকারের কথা তারা বলেন, সেটা হলে পারতাম। আমি দুঃখিত, এই জিনিসগুলোর জন্য বিপ্লবী সরকার দরকার ছিল না। 25 বছর চাকরি হলে চোখ বন্ধ করে চাকরি থেকে বের করে দেওয়া যায়, আমাদের আইন এটা বলে, একদম ক্লিয়ারলি। অনেকে করাও হয়েছে, সরকার করে নাই কেন সেটা তাদের আলোচনা। সুতরাং এইটার সাথে ওইটাকে মেলানোরও দরকার নেই। সেই যে অক্ষমতা, এটার সাথে সরকারেরই তার দিক থেকে কাজটা ম্যানেজ করতে না পারাকেই দায়ী করব। এখন বলছি কেন, তার মানে খেয়াল করি আমরা একজন সচিবকে সরানোর জন্য সাথে পরে শিক্ষা উপদেষ্টাকে যুক্ত করে যে পরিমাণ গ্যাদারিং হলো, ওখানে যা হলো, এরপর পুলিশের সাথে যে পরিমাণ মারমুখী, মানে সচিবালয় এভাবে ঢুকে গেলে পুলিশকে মারমুখী হতে হবে, কিছু করারও নেই হয়তো। পরে দফায় দফায় সেই সংঘর্ষ চলল। আমি ধারণা করি যে এই যে নানান রকম গুজব ছড়িয়ে দেয়া, গুজব মানে একটা গুজব হচ্ছে ডেড বডি অনেক গুম করে ফেলা হয়েছে, ওখানে একটা খেওস। 3 জন গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, মানে 2 জন উপদেষ্টা এবং একজন প্রেস সচিব, এখানে কিন্তু কোনো মাঝখানে কোনো এজেন্ট প্রভোকেটিয়ার থাকতে পারতো। ওনারা কিন্তু বেরিয়ে আসতে গেছেন
যে কোনো কিছু ঘটে যেতে পারতো। আজকে ওই পরিস্থিতি হয়েছে, এখানে সচিবালয় হতে পারতো। মানে দেশটাকে একটা এনার্কির দিকে নেওয়ার চেষ্টা হিসাবে আমি দেখছি। এবং এনার্কিটা কেন আপনি লিখে রাখেন আমার কথা, 2-4 দিন পর থেকেই যারা যারা মনে করছে নির্বাচন পেছানোর দরকার, এর মধ্যে এনসিপিও আছে খানিকটা। কারণ গোপালগঞ্জে ঘটনা ঘটার মুহূর্তের মধ্যে হান্নান মাসুদ বলে দিচ্ছেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। তো আজকে যে দুটা ঘটনা ঘটলো, যে 3জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়, সচিবালয় ভেঙে ঢুকে যায়, তাহলে আচ্ছা আমি বলে দিই এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এটারই প্লট আসলে এটা। নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে তাহলে আমরা আলোচনা করি বিরতির পর। দর্শক ফিরছে একটু পরে। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি সমসাময়িক পরিস্থিতি নিয়ে। ডাক্তার জাহিদুর রহমান স্পষ্ট করে বলেছেন যে গোপালগঞ্জের ঘটনার পরে আপনাদের নেতা আব্দুল হান্নান মাসুদ যদি বলেন যে এই অবস্থায় কিভাবে নির্বাচন, তাহলে আজকে 2 উপদেষ্টা প্রেস সচিবকে আটকে রাখা, দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা, এই পরিস্থিতি আদৌ কি নির্বাচন সম্ভব? অথবা আপনারা যে সংস্কারের কথা বলছেন, এসব ঘটনাটা আসলে জানান দিচ্ছে সংস্কার হয়নি, বিচার প্রক্রিয়া বহুদূর, তার মানে কি নির্বাচনের ভবিষ্যৎ আসলে কি? হ্যাঁ, খুবই যৌক্তিক প্রশ্ন করেছেন। আমি নির্বাচনটাকে পিছানোর পক্ষে না। আমার দাবি হচ্ছে নির্বাচনের আগে আপনাকে সংস্কারগুলোকে এনশিওর করতে হবে। আপনি যে কথা বলছেন, আমরা বারবার করেই বলছি যে একটা ইমার্জেন্সি সেন্টার পর্যন্ত তৈরি হয় নাই। এই যে সংস্কার কমিশনগুলো গঠন হলো এবং সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আসলো, সেগুলোর কতটুকু এক্সিকিউশন হয়েছে আপনি বলে মনে করেন? আমি প্রশ্ন করছি যে যারা এক্সিকিউশন করার দায়িত্বে আছে তারা কি করেছে, এবং এইগুলো এক্সিকিউশন না করেই এই যে 2000 শহীদ হয়েছে, আমরা 1400 অফিসিয়ালি বলি, এতগুলো আহত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, একজন বায়োলেটারাল ব্লাইন্ডনেসের পেশেন্ট যে জুলাই আন্দোলনে আহত হয়েছে, সেই রোগীটার জন্য আসলে গভর্নমেন্ট কি করতে পেরেছে? সরকার একটা 1400 একটা সরকার টোটাল একটা তালিকা, টোটাল কত আহত হয়েছে সেই লিস্টটাও এখনো আমরা কনফার্ম করতে পারি না। তাহলে এই দায়টা আসলে কার? এই কাজগুলো না করে আপনি একটা নির্বাচন দিয়ে এই গভর্নমেন্ট চলে গেল, তাহলে এই কাজগুলো কে করবে? আর একটা পরবর্তীতে নির্বাচিত সরকার কি এই কাজগুলো করবে কিনা, এই লেজিটিমেশন দেওয়ার জন্য জুলাইয়ের যে প্রোক্লেমেশন, সেটা তো আজ পর্যন্ত হলো না। তাহলে পরের সরকারটা কেন করবে না? মানে পরের সরকার কেন করবে না? তার আগে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানকে লেজিটিমেসি দেওয়ার জন্য তো একটা প্রোক্লেমেশন দরকার, সেটা তো আজ পর্যন্ত দিতে পারলো না। আমরা এনসিপি বলেছি 3 তারিখে দিব, যদি গভর্নমেন্ট না দেয় তাহলে আমরা নিজেরা শহীদ মিনারে দাঁড়ায় যাবো, গিয়ে আমরা নিজেরা প্রোক্লেমেশন দিব। তো এইরকম যে ভাইটাল যে ইভেন্টগুলো আছে সেগুলো তো এখনো ঘটে নাই। আমরা নির্বাচনের পক্ষে, অবশ্যই দেশে নির্বাচন হবে এবং ফেয়ার একটা নির্বাচনের গ্রাউন্ড আপনাকে তৈরি করে দিতে হবে। এবং ফেয়ার যদি আপনি গ্রাউন্ড লেভেল প্লেইং ফিল্ড না করেন, আজকে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে আক্রমণ হচ্ছে, ডক্টরের উপরে হামলা হচ্ছে, আজকে গোপালগঞ্জে আমাদের উপরে হামলা হয়েছে। এই যে হামলাগুলো হচ্ছে, এখানে আরো হামলা হয়েছে, হ্যাঁ আরো আমাদের উপরে হামলা হবে বিভিন্ন। আপনারা দেখেছেন চাঁদাবাজের উপরে, আমরা পুরান ঢাকায় দেখেছি প্রকাশ্যে দিবালোকে মানুষ মেরেছে। এদের কক্সবাজারে হামলার কথাও, হ্যাঁ কক্সবাজারে আমরা একটা বক্তব্য দিয়েছি, সেই বক্তব্য দিয়ে আসার পথে আমাদের উপরে হামলা হয়েছে। এই যে এগুলো কন্টিনিউয়াস একটা প্রসিডিউর, এগুলোকে বিচারের আওতায় তো আপনাকে আনতে হবে। যদি আপনি বিচারের আওতায় আনতে না পারেন, তাহলে যেই প্রশাসনকে আপনি সামনে রেখে নির্বাচন দিবেন, তাহলে নির্বাচনের মাঠে গিয়ে তো আপনাকে বলবে নির্বাচন আমরা চাই না। এক গ্রুপ যে হারবে সে বলবে নির্বাচন চাই না, যে জিতবে সে বলবে যে কেন নির্বাচন চাচ্ছেন না। তখন তো আরেকটা গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে দেশে। এটা আসলে তো একটা পরিস্থিতি বোঝা যায়, যে হারবে সে বলবে নির্বাচন চাই না, একটা গ্যাঞ্জাম পরিস্থিতি সৃষ্টি হবে। তাহলে এই দায়টা আসলে কিভাবে এড়ানো যাবে? এই কারণে একটা এমন আপনাকে প্রশাসন তৈরি করতে হবে, এমন একটা ফেয়ার কমিশনের আন্ডারে নির্বাচন প্রক্রিয়াটা দিয়ে যেতে হবে, যার উপরে জনগণের আস্থা আছে এবং সব পলিটিক্যাল পার্টির আস্থা আছে। জি মঞ্জু ভাই, এই ধরনের অস্থিরতা যদি আরো বাড়ে, আমরা দেখছি অস্থিরতা দিনকে দিন বাড়ছে, নানান ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে এবং একটার পর একটা ইস্যু আসছে। আমরা আগেও দেখতাম যে একটা ইস্যুকে চাপা দেওয়ার জন্য সম্ভবত আরেকটা ইস্যু ক্রিয়েট করা হয় কিনা, এই প্রশ্ন অনেকেই তুলেন। ফলে অস্থিরতা বাড়লে আসলে কি হবে? নির্বাচনের বা ভবিষ্যৎ কি? না, নির্বাচনের ভবিষ্যতের প্রশ্নটা খুবই ভাইটাল একটা কোশ্চেন তৈরি হয়, এটা সত্য। কিন্তু নির্বাচন ছাড়া উপায় বা কি? এই সরকারের যদি মানুষের যদি এই সরকারের উপর আস্থা থাকতো, তাহলে একটা কথা বলতে পারতাম যে না, এই সরকার কন্টিনিউ করুক। কিন্তু আমি তো দেখছি ডে বাই ডে এই সরকারের প্রতি মানুষ, যেমন আজকে যে উপদেষ্টাদেরকে ঘেরাওয়ার কথা আপনি দেখতে পাচ্ছেন, এই সরকার 5 বছর চাইতেছে অনেকে। আমরা না ওইটা অনেকে অনেক কিছু চাইতে পারে, আপনার স্বাধীনতা আছে, যে যা চাইতে তো কোনো সুবিধা নাই, সেটাই শোনা। আপনি দেখেন প্রথম যখন গন্ডগোল হতো, কি হতো, হাসনাত দৌড়ে যেত, সার্জিস দৌড়ে যেত, পরিস্থিতির সমাধান হয়ে যেত। এখন কি আর হাসনাত সার্জিস দৌড়ে যাচ্ছে? সে ফর এক্সাম্পল ধরুন আজকে উত্তরায় যে ঘটনাটা হয়েছে, উপদেষ্টাদেরা যেহেতু আটকা পড়েছে, ওই অবস্থা যদি হাসনাত সার্জিস যেত, কি হতো? ওনাদেরকে উদ্ধার করে আনতে পারতো না। আমার তো মনে হয় উল্টো ওরাও এক ধরনের বিক্ষোভের মুখে পড়তো।
ঠিক আছে? আপনি কি ভুলে যাচ্ছেন এই যে ওই যে জগন্নাথের ছেলেরা যে আপনার নাহিদকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করেছিল, তখন উপদেষ্টা ছিল। নাহিদ উপদেষ্টা বা এনসিপির নেতা হিসেবে বাইরে, গণ অভ্যুত্থানের নাহিদ তো কি ফিগার, তাই না? সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে ডে বাই ডে আমাদের সবার লেজিটিমেসি কমে যাচ্ছে। আমাদের বলতে আমি বোঝাতে চাচ্ছি ডক্টর ইউনূসের কমছে, এনসিপির কমছে, বিএনপির কমছে, জামাতের কমছে, আমাদের সবারই। আমরা ধরেন আমরা যারা গণ অভ্যুত্থানের বলি যে আমাদেরকেও তো মানুষ এখন লেজিটিমেসি কম দিচ্ছে। মানুষ বলছে আপনারা কি পরিমাণ, এটাই আপনাদের নতুন বন্দোবস্ত, প্রশ্ন তুলছে না আমাদেরকে লোকেরা। সেই জন্য আমি বলছি যদি এমন হতো যে আমাদের লেজিটিমেসি বাড়ছে, তাহলে আমরা তো বলতে পারতাম যে নির্বাচন একটু দেরিতে হোক, নির্বাচন একটু অসুবিধা নেই, আপনার লেজিটিমেসি তো কমে যাচ্ছে। তাহলে দেখেন জটিলতাটা কত ধরনের পাকাচ্ছে। একটা হচ্ছে ইলেকশন ছাড়া আপনার উপায়ও নাই, বাট যেই প্রসিডিউরে আগাচ্ছে ইলেকশন হওয়াটা নিয়ে তো সংশয় হবেই। আপনি ধরেন যখন এখনই যেভাবে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, যেমন আপনি একটা জাস্ট উদাহরণ হিসাবে বলি, চকরিয়াতে গিয়ে বা কক্সবাজারে গিয়ে এনসিপি কক্সবাজারের সালাউদ্দিন ভাইকে চ্যালেঞ্জ করে একটা বক্তব্য দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই বক্তব্য তো দিবেই, আমি ভোটের আসলে আপনাকে আমি মানে আপনাকে চ্যালেঞ্জ করার জন্য তো আমি বক্তব্য দিতেই পারি, সত্য মিথ্যা নানা ধরনের হতে পারে, বাট এটার কাউন্টার কিভাবে হবে? কাউন্টার তো হবে সেই বক্তব্য খণ্ডন করে। মানে বক্তব্য দেওয়াটা সঠিক ছিল না, বক্তব্যর আমি স্বাধীনতার জায়গায় যদি বলি, ধরেন আমি যেটা ভুল বক্তব্য দিলাম, আমি আপনার সম্পর্কে একটা কুৎসা রটনা করলাম, সেটা অসম্মানজনক কিছু বললাম, এটার কাউন্টার কি আপনি আমার কলার ধরবেন? নিশ্চয়ই ধরবেন না। নিশ্চয়ই আপনি আমার কাউন্টার আরেকটা বক্তব্য দিবেন, অথবা এর প্রতিবাদ আপনি সমাবেশ ডাকবেন, অথবা রাজনৈতিক কর্মসূচি দিবেন। আমি বলছি ইলেকশন আসলে তো এই জিনিসগুলো হবে। ইলেকশন আসলে তো একজন আরেকজনকে চোর ডাকবে, একজন আরেকজনকে চাঁদাবাজ ডাকবে, একজন আরেকজনকে তার রাজনৈতিক ডিফেন্ড করার জন্য তাকে নানা কথা বলবে। সেই সময় কি আমরা একজন আরেকজন কলার ধরে বসবো? কলার ধরে বসলে ইলেকশন কিভাবে হবে? সেই জায়গাটায় আমি বলছি যে দেখেন একটা গোলক ধাঁধার মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি। যেমন ডাক্তার জাহেদ বললেন যে প্লট তৈরি করছে, কে তৈরি করছে প্লট? যারা বলছে তারাও তো প্লটের পার্ট হয়ে যাচ্ছে। ধরেন একটা বিমান দুর্ঘটনা ঘটলো, এটাকে তো আমরা প্লট বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তদন্ত না হচ্ছে। এর পরের যেগুলো ঘটছে এগুলো তো একটা আফটার ইফেক্ট ঘটছে, একটার পরে একটা ঘটছে। জাহিদ ভাই 1 মিনিট সময় আছে, আপনি যদি একটু বলেন এই ধরনের অস্থিরতা বাড়তে থাকলে আসলে আমরা কোন দিকে যাচ্ছে, আপনার পূর্বাভাস কি? আমার পূর্বাভাস হচ্ছে একটা গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা সেটার পথে আগাবে, এবং আমি দীর্ঘদিন থেকে নিরাপত্তাজনিত কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্লট এনসিপি তৈরি করছে। আমি আবারও বলছি, জনাব নাহিদ ইসলাম মার্চে রয়টার্স এবং এএফপির সাথে ইন্টারভিউতে বলেছিলেন, তখন ডিসেম্বরে নির্বাচনের আলাপ হচ্ছিল, তিনি বলছিলেন দেশের নিরাপত্তা পরিস্থিতি এই বছরের নির্বাচনের জন্য উপযোগী নয়। উনি বলেছেন পাটগ্রামে একটা থানায় বিএনপির লোকজন হামলা করেছিল এবং 2 জন আসামিকে ছিনিয়ে নিয়েছে। এরপর জামায়াতে ইসলামের আমির বলছেন কি এই অবস্থায় কিসের নির্বাচন, কিভাবে নির্বাচন? যদিও পটিয়াতে বৈষম্য বিরোধীরাও আক্রমণ করেছে, এটা উনি বলেন নাই। হোয়াট এভার, তার মানে আমরা নির্বাচনের নিরাপত্তাকে ভিত্তি করে নির্বাচন পেছানোর আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তা কে একটা প্লট তৈরি হচ্ছে। আমি সত্যিকার অর্থে এই আশঙ্কা করি আস্তে আস্তে এটা পরিস্থিতি ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হবে এবং জনগণের সামনে তো শোকেসড হবে আসলেই কি হবে। গোপালগঞ্জ হওয়ার পর এটা মনে হলো না এটা সরকারের ব্যর্থতা, কিন্তু মনে হলো না গোপালগঞ্জে কি তাহলে নির্বাচন হবে না? নির্বাচনের দিন গোপালগঞ্জে কি হবে? এই প্রশ্নগুলো যখন তৈরি হচ্ছে একটা কেওস মোটামুটি হওয়ার সম্ভাবনা আমি দেখছি সামনে। জি জি, অনেক ধন্যবাদ জাহিদ ভাই, অনেক ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আহাদ। দর্শক, এই ছিল আলোচনা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।